হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিশন গভর্নমেন্ট সার্ভিস। তো আমি যে ইউপিএসসি প্রিলিমসে যে ম্যাথ সলিউশন দিচ্ছিলাম, পার্ট 1 দেওয়া হয়ে গেছে। আজকে পার্ট 2 সলিউশনস দেবো। আগের দিন কয়েকটা কোশ্চেন্স করেছি, আজকে কয়েকটা কোশ্চেন্স করিয়ে শেষ করে দেবো। কোনো কোশ্চেন যদি মিস চলে যায় তো আমাকে বোঝা সম্ভব না, কারণ একটা পিডিএফ থেকে স্ক্রিনশট নিয়ে কোশ্চেনগুলো নিচ্ছি। তো যাই হোক, দেখো প্রথম কোশ্চেন কী বলেছে। বলছে ইফ ইউ হ্যাভ টু স্ট্রেট স্টিক্স অফ লেন্থ 7.5 ফিট অ্যান্ড 3.25 ফিট, হোয়াট ইজ দ্য মিনিমাম লেন্থ ক্যান ইউ মেজার? মানে যদি বোঝাই, এই একটা স্টিক আছে, ঠিক আছে, এর হাইট হচ্ছে 7.5 ফিট। এবার বলছে অ্যান্ড 3.25 স্টিক, আরেকটা আছে, সেটা হচ্ছে 3.25, এটা হচ্ছে 3.25 ফিট। বলছে সবচেয়ে মিনিমাম কত লেন্থ আমি মাপতে পারবো, ঠিক আছে। তো একটা তো হয় এই শেপ, কিন্তু আমার এখানে এই শেপ ঠিক লাগছে না, বোঝাই। এরকম দুটো স্টিক আছে, এবার বলছে মিনিমাম লেন্থ কত আমি মাপতে পারবো। দেখো এই যে স্টিকটা, এখান থেকে একটা হচ্ছে 7 ফিট, 7.5 ফিট, আরেকটা হচ্ছে 3.25 ফিট। তাহলে এতটা প্রথমে মাপতে পারলাম আমি, মানে সবচেয়ে ছোটো কতটা মাপতে পারবো আমি, এটা তো মাপতে পারলাম। সবচেয়ে ছোটো তো যদি হয় এটা হবে। এবার মানে এতটা মাপতে পারলাম। এবার এখান থেকে স্কেলটাকে যদি ধরি, মানে এই জিনিসটাকে যদি আবার ওপরে তুলি, প্রথমে নিচে নিচে সমান সমান করে রাখলাম, তারপর যদি ওপরে তুলি, মানে এখানে তুলব, তখন আবার জিনিসটা এইখানে আসবে। তাহলে এই দুটো কী হলো, 3.25, 3.25। এবার রিমেনিং যেটা পড়ে থাকলো, তাহলে কত পড়ে থাকলো, 3.25 আর 3.25 হচ্ছে 6.50, মানে এই পুরোটা হচ্ছে 6.50 হয়ে গেল, বা 6.5 বলতে পারি। তাহলে এইটুকু কত, এইটুকু হচ্ছে তাহলে আমার 1 ফিট। তাহলে সবচেয়ে কম আমি কত মাপতে পারছি, 1 ফিট মাপতে পারছি। আচ্ছা, বেটার যদি হবে একটু রিয়েল এক্সাম্পল আমি যদি বোঝাতে পারি। আমার কাছে কোনো স্টিক নেই, আমি যদি দেখাচ্ছি, 1 মিনিট, যদি দেখতে পাও তো খুব ভালো। দেখো দুটো কাঠি আছে, এই দুটো কাঠিতে বলছে এই দুটো কাঠিতে সবচেয়ে কম কতটা আমি মাপতে পারবো। যদি বলে একমাত্র বলতে পারি যে সবচেয়ে কম এইটুকু আমি মাপতে পারবো, কিন্তু এর থেকেও কি কম মাপতে পারবো সেটা আমায় দেখতে হবে। তাহলে দুটো যদি কাঠি থাকে, প্রথমে এখান থেকে এতটা মাপলাম, বোঝা গেল। এখান থেকে এতটা বেটার হবে বোঝাই, এখান থেকে এতটা মাপলাম, ঠিক আছে, এই জয়েন্ট পর্যন্ত মাপলাম। নেক্সট এখান থেকে হাত দিয়ে এখানে মাপলাম, তাহলে এতটা মাপা হয়ে গেল। এবার রিমেনিং কোনটুকু, একটা তো স্কেল, একটা স্কেলে তো দাগ আছে, 1 ফিট, 2 ফিট, 3 ফিট, 7.5 ফিট। তাহলে রিমেনিং কোনটুকু, মাত্র এইটুকু আমি মাপতে পারছি না, সবচেয়ে কম কতটা, এইটুকু মাপতে পারছি। সেটাই আমি এখানে বুঝেছি। দেখো প্রথমে এটা মাপলাম, তারপরে গিয়ে এখানে মাপলাম, মাপা হয়ে গেল, এইটুকু পড়ে থাকলো। তো সবচেয়ে কম মাপ কোনটা, এইটুকু মাপতে পারছি। তার মানে কি, এই যে স্টিকটা, এই যে কাঠিটা থেকে এর লেন্থ থেকে এর দুটো লেন্থ বাদ দিচ্ছি। এর লেন্থ যদি 7.5 ফিট হয়, এটা 3.25, দুটো বাদ দিলে 6.5, মানে 1 ফিট। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার অনেকে এটাকে এইচসিএফ কনসিডার করতে পারে, কিন্তু বেসিকে তো এটাই আসছে। ওকে, এবার জানি না অ্যান্সার শিটে কী আছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। বলছে sorry, a simple mathematical operation in which number of the sequence 14, 18, 20, 24, 30, 32 result in a sequence with the respect to prime number। মানে এই যে নাম্বারগুলো আছে 14, 18, 20, 24, 30, 32, মানে এরা প্রাইম নাম্বারের সঙ্গে কী কী এদের সম্পর্ক দেখো। 14 আগে প্রাইম কে আছে 13, 18 আগে প্রাইম কে আছে 17, 20 আগে কে আছে 19, 24 আগে কে আছে 23, এর আগে কে আছে 29, এর আগে কে আছে 31। তাহলে কি জানতে চেয়েছে, আচ্ছা পরে পরে বলছে 14, 1 মিনিট, এখানে তো অপশানস নেই, 31, 1 মিনিট,
14 আগে 13 আছে, 18 আগে 13 আছে, 32 আগে 31 আছে, রেজাল্টের সিকোয়েন্স উইথ দ্য রেসপেক্ট প্রাইম নাম্বার, মানে 14 15 হয় না, 16 হয় না, 17 হয়, 18 হলে আর 3 বাদ দিলে 21 প্রাইম না, 23। আচ্ছা, মানে এদের কাছাকাছি কি প্রাইম সম্ভবত পড়ছে, তো এটা জিআই এর মতন অঙ্ক। যাই হোক, এবার হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিকোয়েন্স, নেক্সট নাম্বার হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিকোয়েন্স, এর পরের নাম্বারটা কী আছে? আচ্ছা, 14 পর যদি 17 নিই, 18 পর 19 নিই, 20 পর 23 নিই, 18 পর, যাই হোক এখানে তো সম্ভবত জিআইটা বা অঙ্ক, সম্ভবত এর অ্যান্সার হবে 34। ওকে, মানে এই যদি সিকোয়েন্সে একটা হয় তাহলে আমি হয়তো ভুল সিকোয়েন্স খেয়াল করলাম। যাই হোক, অ্যান্সার হবে 34। সম্ভবত এটা ম্যাথ তো নয়, এটা জিআই। যাই হোক, দেখে নেবে, এটা ম্যাথ হলে না চিন্তা করতাম। ওকে, চলো নেক্সটে যাই। বলছে A3BCDE2F be 4-digit number, A3BC আর DE2F 4-digit নাম্বার, এদের যোগফল করে হচ্ছে 15902, 15902। এবার বলছি এরা প্রত্যেকে 3-এর থেকে বেশি, তাহলে এ আর ডি এর ডিফারেন্স কী হবে? এ আর ডি এর মধ্যে ডিফারেন্স কী হবে? ঠিক আছে, তো এবার দেখো, সিআরএফ 12 হচ্ছে মানে কি? তাহলে নিশ্চয়ই এরা মানে হাতে থাকবে 1 ক্যারি। ধরো যদি দেওয়া আছে 7, 5 যোগ করলে হয় 12, তাহলে একটা 1 কি আমার ক্যারি হয়ে যায়, সেটা এখানে বসে, সেটা কি হয়ে যাবে, এখানে 1 চলে আসে। সেরকমভাবেই সিআরএফ যোগ করলে হচ্ছে 12, তাহলে নিশ্চয়ই একটা হাতে 1 ক্যারি থাকবে, সেটা ক্যারিটা কী করবে? বি এর জায়গায়। তাহলে বি 1 হলো, আর এখানে আছে 2, কিন্তু এখানে আছে 0, মানে কী করে হচ্ছে? তাহলে 2 আর এখানে 1 3 পেলাম, তাহলে বি এর মান নিশ্চয়ই 7, তবে তো এখানে 0 করবে। বি এর মান নিশ্চয়ই 7, তবে তো এখানে 0 করবে। বি এর মান 7 পেলাম, তাহলে বি এর মান 7 পেলাম। এবার 3-এর সঙ্গে ই, এখানে হচ্ছে 9, তাহলে ই কত? ই নিজে হচ্ছে 6, ই হচ্ছে নিজে 6। ওকে, এবার এ আর বি হচ্ছে এবার হ্যাঁ বি 7, হ্যাঁ 10 হাতে থাক। আচ্ছা, 10 হলে হাতে থাকলো 1 ক্যারি হবে, অবশ্যই এখানেও একটা 1 ক্যারি হবে, কেন 7 আর 3 যদি 10 হয়, একটা 1 এখানে ক্যারি হবে। তাহলে 3-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? তাহলে 5 যোগ করলে 9 হয়, মানে 3 আর 4, 3 আর 4, 4-এর সঙ্গে ই, মানে ই হচ্ছে 5 হবে, তবে তো 9 আসবে। আর এখানে দুটো হচ্ছে 15। এবার এ আর ডির ভ্যালু কী হতে পারে? একটা হতে পারে 9 6, বা হতে পারে 6 9, এরকম কিছু একটা হবে। নাহলে আচ্ছা 8 7 হতে পারে, 15 যোগ করলে। এবার দেখো, বি এর মান আমি 7 পেয়ে গেছি, তাহলে এখানে 7-এর ভ্যালুটা হবে না। তাহলে কী হতে পারে? 9 হতে পারে, 6 হতে পারে, 9 এ 9 এ 6, এরকম কিছু হতে পারে। তাহলে এদের যে গ্যাপ 9 আর 6-এর যে গ্যাপ, সেটা কবে তো হবে? অ্যান্সার 3। ওকে, বোর্ডগুলো মানে কালিগুলো খারাপ, তো এটা হলো, এটা 3 হচ্ছে, তাই তো? বলছে 1 পেজ ইজ টোন ফ্রম এ বুকলেট হুজ পেজ নাম্বার আর ইন দ্য নাম্বার ইজ ইউজুয়াল ম্যানার স্টার্টিং ফ্রম দ্য পেজ 1, দ্য সাম অফ দ্য নাম্বারস অন দ্য পেজ রিমেনিং পেজ হচ্ছে 195, দ্য টোন পেজ কন্টেন্টস হুইচ অফ দ্য ফলোইং নাম্বার। মানে বইয়ের যেরকম পাতা থাকে যে 1 2
3 4 ফ্ল্যাট ফ্ল্যাট করে থাকে তো বইয়ের পাতা যেরকম, 5 6 এই করতে 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 কিছু বইয়ের পাতা ছেঁড়া হয়ে গেছে, তাদের এখন যোগ সংখ্যা হচ্ছে 195, 195, মানে যোগ করে কিছু পাতা ছেঁড়া হয়ে গেছে। এবার একটা জিনিস বুঝবে, মানে সামেশন অফ ন্যাচারাল নাম্বারস কীভাবে হয়। যদি বলে 1 2 3 4, মানে আমরা করি কি n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, মানে 4 ইন্টু 5 ডিভাইড বাই 2, মানে করি আমরা 4 ইন্টু 5 ডিভাইড বাই 2, মানে কত হচ্ছে 10। এইভাবে আমরা করি ন্যাচারাল নাম্বারসের যোগফল। তো এইখানে কি করতে হবে, এখানে আমাকে একটু দেখতে হবে যে এর কাছাকাছি কারা আছে, 195 কাছাকাছি কারা আছে। মানে ধরো যদি করি 19 ইন্টু 20, মানে সাম অফ 19 ন্যাচারাল নাম্বার যদি বলি ডিভাইড বাই 2, তাহলে কত হচ্ছে আমার, বা এটাকে আমরা বলতে পারি যে সিগমা 19 বলতে পারি, বা হ্যাঁ মানে সাম অফ দ্য ন্যাচারাল নাম্বারস। তো এটা তাহলে এটা কত হচ্ছে, 20 দিয়ে ভাগ করলে 10, মানে 190। কিন্তু বলেছে ওর পাতা নম্বর এখন রিমেনিং আছে 195, তাহলে 190 বইটার মোট পাতা হতে পারে না। তাহলে আরেকটা কী দেখি, 20 ইন্টু 21 এর পরেরটা দেখি ডিভাইড বাই 2, এটা হচ্ছে 210 বাই 2, কত হচ্ছে 10, মানে 210 হতে পারে বইটার পাতা। এবার দুটো পাতা কি কিরমভাবে হয়, দুটো পাতা ধরো যদি বোঝাই, লেট মি টেক, ধরো 4 5 এরম দেওয়া আছে, 4 5 যোগ করলে 9 হয়। আবার ধরো 7 6 যোগ করলে 13 হয়। এবার দুটো পাতা যদি ছিঁড়ে দিই, এই দুটো পাতা যদি আমি ছিঁড়ে দিই, ধরো এই দুটো পাতা আমি এখান থেকে ছিঁড়ে দিচ্ছি, যদি ছিঁড়ে দিই তাহলে আমার কোনটা পাতা গায়েব হয়ে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে, 1 মিনিট, 6 আর 7টা গায়েব হয়ে যাচ্ছে। তাহলে তাহলে মোট কত নম্বর গায়েব হয়ে গেল, 7 আর 6 যোগ করলে 13 নম্বর গায়েব হয়ে গেল, তাই তো। তো ঠিক এখানেও এই লজিকটাই কাজ হবে। তাহলে এখানে দেখো 195, আমি অপশানসে যাবো, সবচেয়ে বেটার হবে। কেন এখানে গ্যাপ হচ্ছে, আমরা ধরলাম যদি 210 আমার বইটার মোট পাতা থাকে আর আমাদের এখন আছে 195, তাহলে আমাদের কত গায়েব হয়ে গেল, 95 আর 15 গায়েব হয়ে গেল, 15খানা গায়েব হয়ে গেছে। এবার দুটো পাতার যোগফল সেখানে 15 হতে হবে। তো কী কী হতে হবে, 5 6 হয় না, 7 8, দেখো 7 8 একমাত্র 7 আর 8 হয়, তাহলে 7 পাতা আর 8 পাতা মিলিয়ে যোগফল হয় 15। ঠিক আছে, নাম্বার সিরিজের কোশ্চেন্স, এই নাম্বার সিস্টেমের কোশ্চেন। ব্ল্যাকিশ বলছে লেট পি কিউ আর অ্যান্ড এস বি ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট পি মাইনাস 216 এরম দেওয়া আছে, পি মাইনাস 2016 ইজ ইকুয়াল টু কিউ প্লাস 2017 ইকুয়াল টু আর মাইনাস 2018 ইকুয়াল টু এস প্লাস 2019। বলছে সবচেয়ে বড় ন্যাচারাল নাম্বার কে। এবার একটা জিনিস রাখবে, যে নম্বর থেকে সবচেয়ে বড় নম্বর বাদ দেবো সেই নম্বর হবে সবচেয়ে বড় নম্বর। ঠিক আছে, তাহলে এখানে কোন নম্বর থেকে সবচেয়ে বড় নম্বর বাদ দিচ্ছি, দেখো 8 থেকে 2018 বাদ দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে আর হচ্ছে আমাদের বিগেস্ট নাম্বার। ওকে, তো আমি নেক্সটে যাব। বলছে এ ফগ ট্রাইস টু কাম আউট অফ এ ডায়েট ওয়েল, মানে আগের দিন বাঁদর ও পোলের অঙ্ক পড়েছি তো ওখানে ওই অঙ্ক টাইপের। ভাই ফগ ট্রাইস টু কাম আউট অফ এ ড্রায়েড ওয়েল 4.5 মিটার ডিপ, আর এভরি টাইম দ্য ফগ জাম্প 30 সেন্টিমিটার স্লাইডস ডাউন 15 সেন্টিমিটার, তো কত সময় সে উঠবে, কটা জাম্পে সে উঠবে। প্রথমে 4.5 সেন্টিমিটার, এটাকে যদি মিটারে কনভার্ট করি তাহলে হবে 450 মিটার। দেখা যাচ্ছে বোধহয়, ওয়েট
4.5 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 450 মিটার। ঠিক আছে, বাহ, এই কালিটা তো বেশ সুন্দর। এবার কি বলেছে, সে ফার্স্ট জাম্পে কি হয়, ফার্স্ট তার জাম্প যখন দেয় সেই জাম্পে রেজাল্ট হয় 30 মাইনাস 15 সেন্টিমিটার, মানে সে 15 সেন্টিমিটার, একটা জাম্পে সে 15 সেন্টিমিটার ওঠে। এবার আমি কি বলেছি, এর একটা মাল্টিপল বাদ দিয়ে দিতে যতটা ওঠে। আগের দিন অঙ্কে দেখেছি, যারা দেখো নি একটু দেখে নিও। 450 থেকে যদি, তাহলে 4.5 দূর বাবা, 450 থেকে যদি আমি 30 বাদ দিয়ে দিই তাহলে হবে 420, মানে 430টা কতটা উঠতে সময় লাগবে। তাহলে একটা জাম্পে ও ওঠে 30, তাহলে ওকে যদি 420 উঠতে হয়, মানে 300 আর 120, মানে না, এক জাম্পে 15 ওঠে, তাহলে এটা হচ্ছে 28, এটাও হবে 28, তাহলে 420 সে উঠে গেল, আবার পরের জাম্পে সে 30 উঠে যাবে, মানে সে 450 উঠে গেল, আর এখানে একটা জাম্প। ওকে, বলছে এ ভেসেল ফুল অফ ওয়াটার ওয়েটস 40 কেজি, ইফ ইটস 1/3 ফিল্ড ইট ওয়েট বিকামস 20 কেজি, হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য এমটি ভেসেল। এটা অপশান হলে খুব ভালো হয়, দেখো বোঝাই। এই একটা ভেসেল আছে, বালতি আছে, তার মধ্যে ভর্তি জল আছে, সে জল থাকলে তার মধ্যে ওজন হচ্ছে 40 কেজি। আরেকটা বালতি আছে যেটা 1/3 ভর্তি, এতটা ভর্তি, তার ওজন হচ্ছে 20 কেজি। হ্যাঁ, পরে যাচ্ছি, পরে যাচ্ছি, হ্যাঁ করো, পরে যাচ্ছি। তো এর যে 40 কেজি ওজনটা কী করে হচ্ছে, এই বালতি মানে বাকেট প্লাস ওয়াটার সমান 40, আর এটা এর ওজনটা কী হচ্ছে, বাকেট প্লাস 1/3 ওয়াটার, ওয়াটার কিন্তু 1/3 আছে, তাহলে ওয়াটার বাই 3 ইকুয়াল টু 20 কেজি। এবার যদি সলভ করতে পারো বা একটু যদি ভ্যালু বসাতে পারো তাহলে খুব ভালো হয়। কী চান্সে, হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য এমটি ভেসেল। এমটি ভেসেল বলতে কি, বাকেট, তাহলে এই ধরলাম আমি এ 10, আচ্ছা চলো আমি করেই দিচ্ছি। বাকেট প্লাস ওয়াটার সমান 40, আর বাকেট প্লাস W/3 ইকুয়াল টু 20। তাহলে এখানে এটা গায়েব হয়ে যাবে, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে W মাইনাস W/3 ইকুয়াল টু 20, W মাইনাস W/3 ইকুয়াল টু 20, তাহলে 2W ইকুয়াল টু 60, তাহলে 2W ইকুয়াল টু 60, W ইকুয়াল টু ওয়াট ইকুয়াল টু 30। তাহলে ওয়াটার যদি 30 হয়, ওয়াটার এখানে 30 বসালাম, তাহলে এই নিচে কত হবে, 10 প্লাস 30 যোগ করলে তবে না 40 হয়, তাহলে ওজন হবে 10। এটা অন্যভাবে করা যেতে পারে, জাস্ট মানে কি বলবো, 1/3 যদি হয় আমার 20, তাহলে বাদ বাকি রিমেনিং 2/3 কত হবে, আরও 20, এবার সেখান থেকে একটা 10 হিসাব করে বের করে দিলেই হবে। জাস্ট আমি বোঝানোর জন্য করলাম এটা, এত বড় সময় দিলে চলবে না। আচ্ছা, পরের অঙ্কে যাব। কি বোর্ডটার অবস্থা, তো দেখো অবশ্যই কমেন্টস করবে যদি ভিডিওটা ভালো লাগে। ওকে, এই সামান্য কমেন্টসেই অনেক বড় মোটিভেশন কাজ করে যে পরের ভিডিওগুলো বানানোর জন্য। তো চলো পরের প্রশ্ন কী বলতে দেখি। এ ডিজিট n greater than 3 divisible by 3 but not divisible by 6 which of the following, মানে নাম্বার আছে n,
গ্রেটার দ্যান 3, n এর ভ্যালু গ্রেটার দ্যান 3 বাট নট ডিভিজিবল বাই 6, মানে এরম বলেছে যে 3-এর থেকে বড় n কিন্তু 6 দিয়ে ভাগ যায় না। তাহলে এমন একটা ভ্যালু ধরে নাও যেটা n এর ভ্যালু ধরা যেতে পারে। n এর ভ্যালু ধরে নিলাম 9 ধরে নিলাম। আচ্ছা আচ্ছা ডিভিজিবল বাই 3, n গ্রেটার দ্যান 3 ডিভিজিবল বাই 3, মানে 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায় কিন্তু 6 দিয়ে ভাগ যায় না, কিন্তু 6 দিয়ে ভাগ যায় না। তো n যদি 3 ধরলাম, এবার এখানে পুট করো 2n মানে 18, 4 দিয়ে যাবে না। 3n মানে 9 3 27, 8 দিয়ে যাবে না। 2n + 4 মানে 9 2 18, 9 2 18 + 22 যাবে না। 3n + 4 মানে 9 × 3 + 1 28, সেটা 4 দিয়ে ভাগ যাবে, তাহলে একমাত্র অ্যান্সার হবে 28। আচ্ছা চলো নেক্সটে যাব। Which of the following have minimum change in its value if 5 is added to the both numerator and the denominator of fraction? আচ্ছা তাহলে কী কী আছে? 2/3, 3/4, 4/5, 5/6। এবার দেখো 2/3 মানে হচ্ছে 66, 2/3%, এগুলো মুখস্থ করে রাখবে। 3/4 মানে হচ্ছে 75%, 4/5 মানে হচ্ছে 80%, 5/6 মানে 1/6 হচ্ছে 16 2/3%, মানে 83 1/3%, 83 1/3%। এবার এদের সঙ্গে বলছে প্রত্যেকের সঙ্গে যদি 5 যোগ করি, তাহলে এদের সঙ্গে 5 যোগ করলে কত রেজাল্ট দেবে? 7/8, এ দেবে 8/9, এ দেবে প্রতিটার সঙ্গে মানে +5, প্রতিটার সঙ্গে +5 যদি করা হয় প্রত্যেকের সঙ্গে, তাহলে এ দেবে 9/10, এ দেবে 10/11। এবার বলছে কোনটা সবচেয়ে মিনিমাম রেজাল্ট দেবে। একটা জিনিস বুঝে যাবে, যার ভ্যালু বড়, মানে এ সব থেকে ভালো ভ্যালু তো 83 1/3%-এর সঙ্গে, এর সঙ্গে যদি প্রতিটার সঙ্গে যদি নিউমারেটর যদি একই যোগ করি, একই প্রতিটার সঙ্গে যদি যোগ করা হয়, তাহলে এ সব থেকে লিস্ট ভ্যালু দেবে। কেন এ লিস্ট ভ্যালু দেবে? কেন এর ভ্যালুটা সবচেয়ে বড়, তোমরা দেখে নিতেও পারো, মানে এর মানে 5 যোগ করলে এর সঙ্গে রিলেশনটা কি কাছাকাছি আসবে। তা এটা দেখতে পারো যে 8 দিয়ে 70 মানে 8 9, 8 9 72, 9-এর কাছাকাছি, 90%-এর কাছাকাছি। এবার এমনিও করা যেতে পারে 9, এটাও 90%-এর কাছাকাছি, তাহলে এটাও হচ্ছে 90%-এর কাছাকাছি, আর এটাও হচ্ছে 11 9 99 90%-এর কাছাকাছি। তো সবচেয়ে বড় হলো 83, তাহলে এর সবচেয়ে কাছে হচ্ছে 90, ঠিক আছে, মানে এ সব থেকে মিনিমাম ভ্যালু দেবে। এমনিও ফ্র্যাকশন ধরে বের করা যেত, বাট এত টাইম দিলে চলবে না পরীক্ষার সময়। বলছে হাউ মেনি পেয়ার্স অফ ন্যাচারাল নাম্বার আর দেয়ার দ্যাট সাচ দ্যাট আ ডিফারেন্স হুজ 63। বলছে কাদের ডিফারেন্স হবে 63, ঠিক আছে, কাদের ডিফারেন্স হবে 63। এবার এদের স্কোয়ারের মানে x² মাইনাস y² মানে x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। 63 ফ্যাক্টর বললে কারা করা হয়? 9 × 7, 21 × 3, 63 × 1। এবার এদের ফ্যাক্টার্স করো। ফ্যাক্টার্স বলতে কি 9 আর 7 মানে a + b 9, a - b 7। এবার যদি এর ভ্যালু বের করো তাহলে কটা হচ্ছে? 16কে 2 দিয়ে ভাগ করলে 8, আর 2কে 2 দিয়ে ভাগ করলে b হচ্ছে 1, মানে 8 স্কোয়ার যদি বোঝাও, মানে জাস্ট একটা বোঝানোর জন্য করছি। দেখো 8 স্কোয়ার মানে হচ্ছে 64, 64 থেকে 1 স্কোয়ার বাদ দিলে 63। তাহলে এরকম কটা ভ্যালু পেলাম? 3টে ভ্যালু। তোমরা জাস্ট করে দেখে নেবে, এইভাবে ভ্যালুগুলো বের করে নেবে, এ আর বি ভ্যালুগুলো করলে 3টে পেয়ার পাবে, ঠিক আছে, ওকে। তো চলো নেক্সট কোশ্চেন। এ ম্যান টেক্স হাফ টাইম ইন রোয়িং এ সার্টেন ডিস্টেন্স ডাউনস্ট্রিম দেন আপস্ট্রিম, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য স্পিড ইন দ্য স্টিল ওয়াটার টু দ্য স্পিড অফ দ্য কারেন্ট। তো কিছুই নেই, দেখো হাফ টাইম নেয় রোয়িং
ডিস্টেন্স ডাউনস্ট্রিম মানে এক্স প্লাস ওয়াই, আপস্ট্রিম মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। মানে এখানে যদি হাফ সময় নেয় তাহলে এর স্পিড ডবল, এখানটা স্পিড, আর এর স্পিড হচ্ছে 1। এবার যদি বলে এক্সের মান মানে বোটের স্পিড বের করতে হবে, জাস্ট এর সঙ্গে 2 যোগ করে দেবে, আমার বোট অ্যান্ড স্ট্রিমে দেখে নেবে ভিডিও, এর থেকে 1 বাদ দিয়ে দেবে, 3:1. Travels from a place x to y at an average speed of v kilometer, from y to x at an average speed of 2v kilometer, again from x to y at an average speed of 3v kilometer, again from y to x at an average speed of kilometer, the average speed of the entire journey. তো এইভাবে অঙ্কগুলো কীভাবে করো, এই আমার পেনটা তো বড় জ্বালাচ্ছে, এই এক্স এই ওয়াই, এখান থেকে একবার গেছে, সেতে গেছে কত, ভিতে গেছে, এখান থেকে আবার এসছে 2ভিতে গেছে, এখান থেকে আবার গেছে 3v স্পিডে, এখান থেকে আবার গেছে 4v স্পিডে, 4v স্পিডে বলছি অ্যাভারেজ স্পিড, এন্টায়ার অ্যাভারেজ স্পিড। তাহলে এই ক্ষেত্রে আমরা কীভাবে করবো, দেখো একটা ভি এর ভ্যালু ধরে করা যায় বা এদের ক্যালসিয়াম নিয়েও করা যায়। যদি এরকমভাবে নিই, দেখো ভি, এখানে কোনো ফর্মুলা কাজ করবে না, 2v 3v 4v, এদের একটা নিই নাও এলসিএম 12, তাহলে এখানে হচ্ছে 12v হবে এলসিএমে, তাহলে এখানে হচ্ছে তোমার 12 6 4 3। এবার এরা কী বেরোচ্ছে, এরা ভি স্পিডে গেছে, এটা টোটাল আমি একটা ডিস্টেন্স ধরে নিয়েছি ভিটা। এবার এটা কী বেরোচ্ছে 12 ঘন্টা, এটা টাইম বেরোচ্ছে, তো স্পিড ডিভাইড বাই মানে ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড, তাহলে টাইম, এগুলো সব টাইম বেরোচ্ছে। আর অ্যাভারেজ স্পিড মানে আমরা কি জানি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তা টোটাল ডিস্টেন্স বলতে দেখো এখান থেকে একবার গেল, এখান থেকে একবার গেল, এখান থেকে একবার গেল, এখান থেকে গেল, মানে 4 বার গেল। তাহলে টোটাল ডিস্টেন্সটা ধরেছিলাম আমি 12, তাহলে 12v মানে এখান থেকে এখান ধরেছিলাম 12, তাহলে এটা এখন 4 বার হয়েছে, মানে এটা কত হবে 4v, এই 12v ইন্টু 12 হবে, এখানে করছি 12v ইন্টু 4 হবে, যেহেতু 4খানা আছে, ডিভাইড বাই কত, 12 হচ্ছে 18, 18 এগুলো সব টাইম যোগ হবে, 18 হচ্ছে 22, 22 আর 3 25, মানে 48/25, 48/25। তাহলে ভি এর ভ্যালুটা কার মধ্যে লাইজ করছে, এটা কত হবে 1 থেকে 2 এর মধ্যে নিশ্চয়ই লাইজ করছে, কেন 25 থেকে 25, 25 থেকে 50, 50 এর ভেতরে আছে, তাহলে লাইজ বিটুইন ভি টু 2v, 1 থেকে 2 এর মধ্যে আছে। তাহলে পরের প্রশ্নে যাব। সরি, বলছে সাকসেসিভ ডিসকাউন্ট অফ, মানে কি একটা শপ ওনার অফার্স দ্য ফলোইং ডিসকাউন্ট, এবার তার মধ্যে সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। এবার কী কী দিয়েছে একটু বোঝাই প্রথমে, তার আগে দেখো, যদি বলে 10% আর 20%-এর সাকসেসিভ ডিসকাউন্ট, আবার যদি বলে 20% আর 10%-এর সাকসেসিভ ডিসকাউন্ট, 10% মানে কত, 10-এর মধ্যে 1 ছাড় দেবে না, আচ্ছা 1/10 লিখলাম, 1/5 লিখলাম, তাহলে 10-এর জিনিসটা 9 বিক্রি করছে, 5-এর জিনিসটা 4-এ বিক্রি করছে, তাহলে কত হচ্ছে 50, এখানে কত হচ্ছে 36, তাহলে 50-এর মধ্যে 36 মানে 100-এর মধ্যে 72, 100-এর মধ্যে 72 মানে হচ্ছে 28% ডিসকাউন্ট দিচ্ছে। আমি আর বোঝাচ্ছি না এই জায়গাটা, এখানেও হচ্ছে 1/5, এখানেও হচ্ছে 1/10, তাহলে 5-এরটা 4-এ বিক্রি করছে, 10-এরটা 9-এ বিক্রি করছে, সেই হচ্ছে 50 আর 36 মানে 28%। এবার একটা জিনিস বোঝো, সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে কি হয়, মানে অর্ডার ডাজেন্ট ম্যাটার্স, মানে আমি প্রথমে 10 দিই বা 20 দিই, বা 20 দিই বা 10 দিই, ওটা কোনো ব্যাপার না, মানে ডিসকাউন্টগুলো প্রথমে 10 দিলাম পরে 20 দিলাম, দেখো প্রথমে 10 দিয়েছে পরে 20 দিয়েছে, এখানে প্রথমে 20 দিয়েছে পরে 10 দিয়েছে, রেজাল্ট হচ্ছে একই, মানে রেট অফ ডিসকাউন্ট ইন এ ম্যানার ডাজেন্ট ম্যানার, মানে ডিসকাউন্ট মানে আগে দিচ্ছি কি পরে দিচ্ছি সেটা কোনো ব্যাপার হয় না সাকসেস ডিসকাউন্টসে। তাহলে এখানেও দেখো যে ভ্যালুগুলো আছে, এরা কী করেছে, সাকসেস ডিসকাউন্ট 10%, 20% অ্যান্ড দেন সার্ভিস ট্যাক্স 10%, মানে এগুলো দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, মানে 10%, 20% সবই দেখো একসঙ্গে পরপর দেওয়া আছে, নয় এটা পরে না ওটা পরে। আমি বললাম
এদের অর্ডারটা কোনো ম্যাটার করে না, প্রথমে 10, প্রথমে 20, প্রথমে 20, প্রথমে 10, কোনো ব্যাপার না। মানে একসঙ্গে যদি পাশাপাশি থাকে তাদের ভ্যালুটা একই হয়। তাহলে এই কোশ্চেন্সটাও সেই ভ্যালুটা একই দেওয়া আছে। আমার পেনটাতে গেছে, তাও বোঝাবার একটু চেষ্টা করছি। এবার দেখো সাকসেস ডিসকাউন্ট 10%, 20% অ্যান্ড দেন এ সার্ভিস ট্যাক্স। মানে প্রথমে পেলো 10%, পরে পেলো 20% কাস্টমার, তারপর নিজে দিল সার্ভিস ট্যাক্স 10%। তারপর হচ্ছে সাকসেস ডিসকাউন্ট 20%, 10%, 20% পেলো, 10% পেলো, নিজে দিল সার্ভিস ট্যাক্স 10%। এরম করতে করতে আরও দুটোও আছে, দেখো সেই একই জিনিস। মানে আমি কি বললাম, এদের অর্ডার এখানে বোঝা গেল যে এদের অর্ডার ডাজেন্ট ম্যাটার। তাহলে এখানেও কোনো ব্যাপার নেই, এখানে প্রথমে 20, পরে প্রথমে 10, পরে 20, তাহলে এখানে প্রথমে 20, পরে 10, পরে ট্যাক্স, এটা কোনো ব্যাপার না। এরা যদি এরকম যদি থাকে, মানে পরপর যদি নাও থাকে, এদের ভ্যালুটা একই ম্যাটার করে। তারপর অপশান নাম্বার ডি হবে, অল অপশানস আর ইকুয়ালি গুড ফর কাস্টমার্স। ওকে, তাহলে এই ছিল আমার টোটাল ভিডিও সলিউশন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল আইকনটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। টিল দেন সবাইকে ভালো থাকো, থ্যাংক ইউ।